আচ্ছা, তোরা একা না গিয়ে অব্রকে নিয়ে যা। না, আমরা একাই যাব। আরে বডিগার্ড হিসেবে নিয়ে যা। বডিগার্ড আইডিয়া খারাপ না। এই যে ভাইয়া, হবেন নাকি বডিগার্ড? ফ্রি বডিগার্ড, নো পেমেন্ট। বাবা বলে সুন্দরী মেয়েদের বডিগার্ড হওয়া দোষের কিছু না, বরং সৌভাগ্যের বিষয়। এসব বিষয়ে না বলতে নেই, ফটাফট নির্লজ্জের মতো হ্যাঁ বলে দিতে হয়। আমি আবার খাঁটি বাঙালি, না বলতে পারি না, আর সুন্দরী মেয়েদেরকে কখনোই না। অব্র ভাইয়া কথাটা যে আপুকে উদ্দেশ্য করে বলল তা বেশ বুঝতে পারছি। আমি আর চোখে আপুর দিকে তাকাতেই দেখি সে লজ্জায় লাল নীল গোলাপি হয়ে যাচ্ছে ক্রমাগত। বাহ, মাইয়া দেখে লজ্জাবতী লতিকা। অব্র ভাইয়া আর আমি পাশাপাশি হাঁটছি, হাতে আইসক্রিম, দুজনেই নানা গল্পে মুশগুল। আপুর একটা কল আসায় সে পেছনে পড়েছে, আমাদের দাঁড়াতে নিষেধ করে মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছে সে। তাই আমরাও আর অপেক্ষা না করে হাঁটা দিয়েছি। হঠাৎই কোথা থেকে শুভ্র ভাইয়া এসে হাজির, একদম আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন উনি। আমি আর ভাইয়া দুজনেই অবাক, এভাবে সামনে দাঁড়ানোর মানে কি? ভাইয়া ভুরুকুচকে তাকিয়ে বলে উঠলেন, কি সমস্যা? শুভ্র ভাইয়া দাঁতে দাঁত চেপে বলে উঠল, অনেক সমস্যা। এটুকু বলেই ঘুরে হাঁটা দিল। কিছুটা গিয়ে আবারও ফিরে এসে আমার হাত থেকে আইসক্রিমটা ছু মেরে নিয়ে পাশের ট্রেনে ফেলে দিয়ে আবারও হাঁটা দিল। আমি তো অবাক, অব্র ভাইয়া আরও অবাক। এবার আমার অব্র ভাইয়ার প্রতি রাগ লাগছে। উনি কিছু বললেন না কেন? ওয়াই? এই সাদা বিলাইটাকে কেন এভাবে ছেড়ে দিল? ভাইয়া, উনি আমার আইসক্রিম নিয়ে চলে গেল আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। হুট করে এভাবে নিয়ে নেবে আমি জানতাম নাকি? আধ খাওয়াটা নিয়ে কী লাভ হলো বুঝলাম না। আমাকে বললে তো নতুন দেখেই কিনে দিতাম। আশ্চর্য তো, উনি ডাকাতি করে নিয়ে গেলেন। কোনো ডাকাতকে ডাকাতি করার আগে আপনাকে বলবে, স্যার আমি ডাকাত, ডাকাতি করব, পারমিশন পাওয়া যাবে? ডাকাত তো হুটহাটে ডাকাতি করবে, এটাই নিয়ম। এদের উপর আমাদেরও হুটহাট করে ঝাঁপিয়ে পড়তে হবে। আর এখানে আপনাকে দেখে তো মনে হচ্ছে আমার আইসক্রিম যে নিয়ে গেল তাতে আপনার মাথা ব্যথা নেই। আপনি তো ওনাকে আইসক্রিম কিনে দিতে পারেননি, এই দুঃখে কাতর। আরে তা নয়, আসলে কি? আপনি ওনাকে কিছু বললেন না কেন? 2-3টা ঘুষিও তো দিতে পারতেন। দিনে দুপুরে ডাকাতি করে চলে গেল। মামুকে বলবো ইউ আর আ ভেরি ব্যাড বডিগার্ড। সরি বোন, দোষ হয়ে গেছে, মাফ করে দেন। নেক্সট টাইম এরকম করলে দিব এক চড়, প্রমিস। মাত্র একটা? তো কয়টা? 10-12টা। আচ্ছা 5টা দিব। মানুষকে আঘাত করা মহাপাপ, তো আল্লাহ পাপ দেয় জানেন না? ওনার কথার ভঙ্গি দেখে দুজনেই হেসে দিলাম। ভার্সিটি শেষে গেটের সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার কারণ হলো অভ্র ভাইয়া। আজ ওনাদের বাসায় যাওয়ার কথা। সবাই সকালেই চলে গেছে, শুধুমাত্র আমি রয়ে গেছি ভার্সিটিতে ক্লাস ছিল বলে। মামু ফোন দিয়ে বলে দিয়েছেন অভ্র ভাইয়া যাবেন, একা যেন না আসি। তাছাড়া এর আগে যেহেতু যাইনি, চিনিও না। চিত্রাও আমার পাশে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। ওর এক অভ্যেস, মন খারাপ থাকলেই মুখ ফুলিয়ে বসে থাকবে, একটা কথাও বলবে না, এমনকি হুহাও না। সারাদিন তাই করেছে, এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। চিতাবাঘ তোর জামাই, আই মিন উঠবি, কেমন দেখতে রে? উত্তর না দিলে তোর বিয়া তাড়াতাড়ি হয়ে যাবে, দেখে নিস। দেখিনি, শুধু পেট দেখেছি, মুখ দেখিনি। হায় রে, কস কি, মুখের আগেই পেট? তোরা তো দেখে হেব্বি ফার্স্ট। কিন্তু দোস্ত, আমি যতটুকু জানি ছেলেরা শাড়ির ফাঁকে ফুঁকে উকি ঝুঁকি দিয়ে মেয়েদের পেট দেখে। কিন্তু দোস্ত, তুই তোর পেট মোটা জামাইয়ের পেটে কি এমন সম্পদ খুঁজে পেলি বুঝলাম না। কাহিনীটা কি? কোনো কাহিনী না,
আমি লজ্জায় মাথা উঠাতে পারি না। মাথা নিচু করে রাখায় চোখ ওনার পেট পর্যন্তই পৌঁছেছে। অবশ্যই পাঞ্জাবিতে ঢাকা পেট। আর ওনার পেট মোটা নয়, স্লিম। তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই ব্যাটার পেট দেখেই প্রেমে পড়ে গেছিস। একদম না। ঢং কম মার। আর এই, তুই না বিয়ে করতে চাস না, তাহলে লজ্জাবতী লতিকা হয়ে বসেছিলি কেন? বিয়ে করতে না চাইলে কি আমি লজ্জা পাবো না? এতগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে আর আমি লজ্জা পাবো না? না, পাবি না। কেন পাবি? তোর বাড়ি, তোর ঘর, ইভেন সোফাটাও তোর, খাচ্ছেও তোদের খাবার। লজ্জা তো ওদের পাওয়া উচিত, তুই কেন পাবি? বিয়ের জন্য রাজি থাকলে না হয় লজ্জাটা মানাতো। যেহেতু রাজি নোস সেহেতু কেন লজ্জা পাবি? বরং এমনভাবে তাকাবি ছেলে যেন ভয় পেয়ে মায়ের আঁচল ধরে বলে, মাম্মাম মাম্মাম আমি বিয়ে করব না। তা না করে লজ্জায় লাল হয়ে সেজে বসেছিলি। ছেলেটা যে তোকে স্ট্রবেরি ভেবে খেয়ে ফেলেনি, এটাই তোর ভাগ্য ভালো। আমার লজ্জা লাগলে আমি কি করব? আমার লজ্জা লাগলে আমি কি করব? ঠং। যা তো এখান থেকে। দাঁড়িয়ে আছিস কেন? সে আসবে নাকি? জি না, আমার না, তোর সে আসবে বলে দাঁড়িয়ে আছি। আমার সে না, ভাইয়া আসবে। যা তো ভাগ। চিত্রা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই অব্র ভাইয়া এলো, পাশে আপুও আছে। আমাকে দেখেই হাসি মুখে গাড়িতে উঠতে বললেন উনি। আমিও হাসি হাসি মুখে পিছনের সিটে গিয়ে বসে পড়লাম। আমি বসার 2 মিনিট পরেই আরেকজন হুড়মুড় করে ঢুকে গেল গাড়িতে। চমকে গিয়ে পাশে তাকাতেই দেখি শুভ্র ভাইয়া। আমি তো ওনাকে দেখে অবাক, কিন্তু ওনার মধ্যে কোনো রিয়াকশন হলো বলে মনে হচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই কথা বলতে লাগলো। তাড়াতাড়ি চালাও, ক্ষুধা লাগছে ব্যাপক। এই, তুমি নিশ্চয়ই রুহি? জি ভাইয়া। কেমন আছে রুহি? ভালো, আপনি? এই তো ভালো, বাট আপাতত ক্ষুধায় কাতর। তুমি তো এবার ফাইনাল ইয়ার, তাই না? হ্যাঁ ভাইয়া। গুড। আমার 1 বছরের জুনিয়র তুমি। হ্যাঁ, তোমার নামটা বেশ সুন্দর। তুমিও বেশ মিষ্টি মেয়ে, কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না। কি বিষয় ভাইয়া? এর মতো একটা ঝগড়ুটে মেয়ে তোমার বোন কি করে হলো? স্টেন্স কুড়িয়ে পেয়েছিলে নাকি? ভাইয়া, আপনি কিছু বলছেন না কেন? কে না কে গাড়িতে এসে বসে গেল আর আপনি কিচ্ছু বলছেন না। আর এখন তো আমাকেও অপমান করছে। কাল আইসক্রিমও কেড়ে নিয়েছিল। আপনি কিছু বলবেন নাকি আমি নেমে যাব? এই না না, দাঁড়াও, আমি ওকে বকছি। এই শুভ্র, ওকে জ্বালাচ্ছিস কেন বলতো? মার দিব একটা। আমি কই জ্বালাচ্ছি ভাইয়া? ও নিজে নিজে জ্বললে আমি কি করতে পারি বলো তো? ভাইয়া, কথাটা শুনেই আমি হ্যাং। তার মানে মামু যে ছোট মহাশয় বলতেন, ওটা ইনি? হায় আল্লাহ, এ তো দেখি সোজা বাঘের গুহায় গিয়ে পড়লাম। কিন্তু আমায় কেউ বলেনি কেন? ওনার কথা শুনেও তো বোঝা যাচ্ছে উনি আগে থেকেই জানতেন যে আমি ওনার ফুপির মেয়ে। তবুও কত বাজে বিহেভ করেছে আমার সাথে। কি ফাজিল! এই গল্পের পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের পিকুর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।